নমস্কার, জিও পালসে আপনাদের স্বাগত। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। ধর্মের কাছে অসহায় বিচার, বাংলাদেশ বিচার ব্যবস্থার একন নীতি। গ্রেফতারে মাত্র 4 মাসে জামিন দীপু হত্যার মূল অভিযুক্তের। জামিন পেয়েও জেলবন্দি চিন্ময় কৃষ্ণ। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি মির্জা হোসেন হায়দার একবার বলেছিলেন, সাংবিধানিকভাবে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বাস্তবে কতটুকু? সম্প্রতি বাংলাদেশে একের পর এক যা যা ঘটে চলেছে তাতে বিচারপতির বলা কথাটাই মনে পড়ে যায়। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছে আদালত। চট্টগ্রামের হাটহাজারীর মেখলে এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও 6টি মামলা রয়েছে। তাই একটি মামলায় জামিন পেলেও আপাতত জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণের জামিন প্রথম নয়। 2025-এর 30 এপ্রিল জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেয় আদালত। পরে আপিল বিভাগের নির্দেশে সেই জামিন স্থগিত হয়ে যায়। 2024-এর নভেম্বর মাসে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ। সেই থেকে এখনও জেলবন্দি। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের একজন বিশিষ্ট হিন্দু নেতা। হাসিনা সরকার পতনের পর চিন্ময় কৃষ্ণ বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল। এরপরেই জেলবন্দি হন চিন্ময় কৃষ্ণ। গ্রেফতারে মাত্র 4 মাসের মাথায় 1 বছরের অন্তর্বর্তী জামিন পেয়ে গেলেন মোহাম্মদ মাসুম। ধর্ম অবমাননার অভিযোগে ভালুকায় মবের হাতে খুন হয়েছিলেন দীপু চন্দ্র দাস। নবী মোহাম্মদকে অপমান করার অভিযোগে দীপু দাসকে তার কর্মস্থল থেকে টেনে বের করে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়। গাছের সঙ্গে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয় দীপুকে। বাংলাদেশের মাটিতে এমন হত্যাকাণ্ড দেখে বিশ্ব হয়েছিল হতবাক। খুব স্বাভাবিকভাবেই দীপু চন্দ্র দাস হত্যায় রাষ্ট্র ও আইন শৃঙ্খলা ব্যবস্থাকে দায়ী করে সরব হয় দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন। চাপে পড়ে তদন্তকারী সংস্থা। দীপু চন্দ্র দাস হত্যা মামলায় 26 জনকে গ্রেফতার করার কথা জানানো হয়। ধৃতদের মধ্যে 12 জন নিজেদের অপরাধ স্বীকার করেছিলেন। জামিন পাওয়া মোহাম্মদ মাসুমও সেই স্বীকারোক্তিকারীদের তালিকায় রয়েছে। এখানেই প্রশ্ন, মাসুমের মতো একজন স্বঘোষিত অপরাধী কিভাবে জামিন পেয়ে গেলেন? 2025 সালের ডিসেম্বর মাসে গ্রেফতার করা হয়েছিল মাসুমকে। বাংলাদেশের উচ্চ আদালতের এই রায় নিয়ে তুমুল জল্পনা সমালোচনা শুরু হয়েছে। সমাজ মাধ্যমে ধর্ম নির্বিশেষে বহু মানুষ হাইকোর্টের 2 বিচারপতির সমালোচনায় সরব হয়েছেন। বাংলাদেশের আইন ও ধর্মের সম্পর্ক কিন্তু বেশ জটিল। সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষ হলেও রাষ্ট্রধর্ম ইসলাম। সংবিধানের 41 অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ। সংবিধানে 295 ক ধারা অনুসারে ধর্ম অবমাননা করলে শাস্তির বিধান রয়েছে, কিন্তু তাতেও থামতে রাজি নয় কট্টরপন্থীরা। মহানবী হজরত মোহাম্মদকে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য শহীদ উদ্দিন আহমেদ হানজালা। এই হানজালা মাদারীপুর 1 নম্বর আসন থেকে নির্বাচিত সদস্য। হানজালার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সমাজ মাধ্যমে উঠেছিল প্রতিবাদের ঝড়। সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী অনেকেই তাকে জঙ্গির তকমা দিয়েছেন। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। যেখানে বাংলাদেশ সংবিধানের মূল নীতিতে ধর্মনিরপেক্ষতার কথা বলছে, সেখানে কিভাবে একজন দায়িত্ববান সাংসদ হয়ে হানজালা নির্দিষ্ট একটি ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছেন?
বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে যেখানে দীপু চন্দ্র দাসের মতো সংখ্যালঘুদের প্রকাশ্যে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে এই ধরনের দাবি উস্কানির নামান্তর ছাড়া আর কিছুই নয়। এখানে আরও একটি বিষয় উল্লেখ করার মতো, অন্তর্বর্তী সরকার হটিয়ে দেশে নির্বাচিত সরকার আসার পর গত 3 মাসের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা রীতিমতো চাঞ্চল্যকর। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ও পরে গত 3 মাসে দেশের সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 2026 সালের 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট 133টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যা 25টি, ধর্ষণ ও নারী নির্যাতন 4টি, মন্দিরে হামলা ও লুটপাট 35টি এবং পাহাড় ও সমতলে বিভিন্ন জাতিসত্তার ওপর হামলা সহ অন্যান্য ঘটনা 69টি। ফেব্রুয়ারি মাসে 50টি ঘটনা ঘটেছিল, যার মধ্যে ছিল 8টি হত্যাকাণ্ড, 1টি ধর্ষণ, 15টি মন্দিরে হামলা, 1টি ধর্মীয় অবমাননার ঘটনা, 17টি হামলা, ডাকাতি, অগ্নিসংযোগ, হুমকি ও লুটপাটের ঘটনা, 6টি জমি দখল, 1টি অপহরণ এবং অন্যান্য আরও ঘটনা। মার্চ মাসে 37টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে 6টি হত্যাকাণ্ড, 2টি ধর্ষণ বা যৌন হয়রানি, 11টি মন্দিরে হামলা, 1টি ধর্মীয় অবমাননা, 1টি জাতিগত সম্প্রদায়ের ওপর হামলা, 7টি হামলা, ডাকাতি, অগ্নিসংযোগ, হুমকি ও লুটপাটের ঘটনা, 4টি জমি দখল এবং অন্যান্য 5টি ঘটনা। দেশে নির্বাচিত স্থায়ী সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুরা অনেকটাই নিশ্চিত হয়েছিলেন। অন্তত নিরাপত্তার বিষয়টি তাদের কাছে অনেক বেশি নিশ্চিত বলে মনে হয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপি সরকার দেশের নৈরাজ্যের বিষয়টি পুরোপুরি কন্ট্রোলে আনতে পারেনি, আইনের শাসনের ভয় তৈরি করতে পারেনি জনমানসে। আর সেটা পারেনি বলেই পীর শামীম রেজার মতো মুক্তমনারা দিনে দুপুরে খুন হয়ে যাচ্ছেন। বাংলাদেশে একটা অংশ এখনও অতি শক্তিশালী, যারা দেশের বিচার ও আইনের ওপর ধর্মের শাসন কায়েম করতে চায়। যদিও মাত্র 4 মাস সময় হাতে নিয়ে একটি সরকারকে বিচার করা যায় না, তবে একথা বলাই যায়, উগ্রবাদ মোল্লাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে না পারলে, অর্থাৎ বিএনপি সরকার কঠোর অবস্থান না নিতে পারলে আগামী দিনে পরিস্থিতি আরও বিগড়বে। এই রকম আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন ও সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।